বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে আছেন। রব্বুল আলামিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, সারা দেশের মানুষরা দোয়া করছে, রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ। আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি তো গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে কথা বলতে আমি সাহস পাচ্ছি না, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাবো না, আমি টসে যাবো না, আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে। আমি প্রথমে আমার জায়গাটা ক্লিয়ার করি। দেখেন, আমি বাউল গানের বিপক্ষে না। বাংলাদেশের ঐতিহ্য, কালচার, সংস্কৃতিতে অবশ্যই আমরা বাউল গান, বাউল শিল্পীদের ভালোবাসি, কিন্তু পালা গানের নামে এই আবুল সরকার বা মহারাজ আবুল সরকার যে বেয়াদবি করেছে, যে অন্যায় করেছে, এইটার দৃষ্টান্তমূলক সাজা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে কিন্তু হতে হবে। এখানে কোনো আপোষ নাই। বিএনপি নেতা তারেক রহমানের বস জনাব ফজলুর রহমানের আসনে জামাত জিতবে, এটা একটা সুখবর। এবং বিএনপির একাংশ নিজেরাই জামাতকে জিতিয়ে দিবে, এটা ফজলুর রহমানের আসনেই শুধু নয়, দেশব্যাপী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। বিভিন্ন সূত্র থেকে যে খবর এসেছে দর্শক, আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই। এর মধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যত সন্ত্রাসী আছে সবাইকে একদম জেলে করে দিতে হবে, অন্তত ইলেকশন পর্যন্ত। ইলেকশনের পর তারপর সে অন্য অবস্থা হবে। আমরা এরকম বহু ঘটনা দেখেছি, ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এলাকার সন্ত্রাসীদের পুলিশ অহেতুক বন্দী করে রাখে। ডক্টর ইউনূস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে, এরকম যদি হয় সত্যি, এবং আমরা বিশ্বাস করি এটাই হবে, ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার। এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। বিএনপিতে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, নিশ্চিত করে বলতে পারি আপনি এটা হবে আজকাল পরশু, কিন্তু এর পরবর্তী সময় আমি জানি না সেটার ডিসিশন কারা নেবেন, কারণ এখানে অনেক মানুষ আছেন যারা এখনো বিএনপির কোর বিএনপির বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির আদলে চলতে ইচ্ছুক। আপনি বাউল গান গাইবেন, আমরা শুনবো, মন ভরবে। আপনি বাউল শিল্পী, আপনাকে সম্মান করব, আপনি গান লিখেন, কিন্তু আপনি গান গাইতে গিয়ে পালা গানের আদলে কেউ পক্ষে কেউ বিপক্ষে আপনার এরকম কিছু যাত্রা পালা গান করেন, সেখানে আপনি ধর্মকে নিয়ে মারেফত, তারপর কি জানি আরো আছে কিছু, এগুলা নিয়ে আপনারা কথা বলতে যাবেন কেন ভাই? আপনি গান গান, আপনি ধর্মকে টাইনে আনবেন, আল্লাহ সম্পর্কে এমন ধরনের কটূক্তি করবেন, এইটা এই দেশের কোনো মানুষ এটা পছন্দ করবে না, হোক সে হিন্দু। এখন আজকে যদি হিন্দুদের কোনো দেবদেবী নিয়ে কেউ এমন বক্তব্য দিত, আমি সেটাকে প্রটেস্ট করতাম। কেন করতাম? যে এটা মানুষ হিসাবে আমার দায়িত্ব। এখন আপনারা যেটা করছেন, বাউল আবুল সরকার যেটা করছে, এটা অন্যায়। এরপরে আপনারা মুক্তির দাবিতে গেছেন, আপনাদেরকে মারধর করা হয়েছে, সেটা আরেকটা অন্যায় যারা তৌহিদি জনতার ব্যানারে করছে। এটাকে আমি কিন্তু সাপোর্ট করি নাই। আইন আছে, আদালত আছে, আপনারা শান্তিপূর্ণ অবস্থান নেবেন, আইন আদালত দেখবে যে বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া যাবে নাকি যাবে না। কিন্তু এখন আবার আইনে আপনারা মিজানুর রহমান আল আজহারির হুজুরের যে ইস্যুটা আপনারা কানেক্ট করছেন। দেখেন, আজহারি হুজুর জামাত, তলে তলে জামাত, এটা আমরা বুঝি, কিন্তু আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তিনিও জামাত করতেন, কিন্তু ওনাকে ভালোবাসতাম ভিন্ন কারণে। আজহারি হুজুরকেও ভালোবাসি ভিন্ন কারণে, কোরআনের জন্য। আমি ভাই একজন পাপী মুসলিম, তারপর ওনার কথাবার্তার মধ্যে যুক্তি থাকে, অন্য ধর্ম নিয়ে কটূক্তি করে না, ইসলামকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, এই কারণে জামাত করে না, কিন্তু আজহারি হুজুরকে পছন্দ করে, এমন সংখ্যাটা কিন্তু অনেক বড়। আজহারি হুজুর আল্লাহর নিয়ে এমন কটূক্তি করছে যে আপনি মুখে আনতে পারেন নাই যে বাউলের প্রতিনিধি, আপনি এই যে কথা বললেন, এটা তো আরেকটা ফেস লাগাই না কথা বললেন। আজহারি হুজুরের যেই বক্তব্যটা নিয়ে বিতর্ক হয়েছিল, আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন। মূর্খ আর নিরক্ষরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমাদের দেশের যেই আপনাদের যারা ফলোয়ার আছে, বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলোর, উস্তাদ বলছে, আমির বলছে, জামাতও আছে কিছু ফলোয়ার, পিয়ার বোঝে না, পিয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছে, কই পিয়ার কে, পিয়ার টিয়ার এত কিছু বুঝি না, আমির সাহেব কইছে। তো এই যে না বোঝা দল, ল্যাংটা বাবার অনুসারী, বাবার কাছে কি আছে ল্যাংটা হয়ে দেখাই রাখছে, না তারপরে ভিতরে আরো কিছু আছে। এই যে অনুসারী, মূর্খ অনুসারী, আমরা যুক্তিতর্ক বুঝতে চাই না, যারে যেমনে বাটে ফেলানো যায়, এরকম একটা পরিস্থিতি কিন্তু আজহারি হুজুরের সময় তৈরি হয়েছিল। আমাদের অনেক বিজ্ঞ আলেম ওলামারা যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে জাকির নায়েক, যাদের ধর্ম ব্যবসায় হাত দিছে মিজানুর রহমান আজহারি, তাদের কিন্তু জয় লাগেছিল, যার কারণে উনি কোথাও কোনো বক্তব্য দিলে সেই বক্তব্যটার কোনো একটা অংশকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে ওনার লেকচার বোঝার জন্য আপনার মাথায় ঘিলু থাকতে হবে, এটা কিন্তু বাস্তবতা। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনার জন্য আপনার মাথায় ঘিলু থাকতে হবে, উনি আমজনতার জন্য কথা বলেন না, ওনার কথা বলার জন্য হালকা জ্ঞান থাকতে হয়। তো আজহারি হুজুর কি কটূক্তি করছিল যেটা আপনি মুখে আনতে পারেন নাই। তারপর হচ্ছে মা খাদিজাকে নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। এখন কিছু বক্তব্য দিতে গেলে হয়তো রূপ করতে আসে, কিন্তু আপনারা এগুলোকে নিয়ে যেভাবে এখন নাড়াচাড়া করতেছেন, আপনি বলতেছেন যে আজহারিকে, আপনি তো এখন আরেকটা গোষ্ঠীগত, এটাকে পলিটিক্যালি আপনি এটাকে আবার কাউন্টার করার চেষ্টা করতেছেন যেন জামাত ক্ষিপ্পা যায়। এখন জামাতের ভাইদের বলি,
প্রতিবাদ করবেন। আমরা যেমন ভিডিও বানাচ্ছি, প্রতিবাদ করছি, আমার এই প্রতিবাদে বাউল শিল্পীদের উপর কোনো আক্রমণ হবে না, অন্যায় হবে না। কিন্তু আপনারা যদি আবার রাজপথে নাই না যে বাউল ধৌরাও, বাউল পিটো, বাউলরা আমাদের নিয়ে আজারি হুজুর, এটাও কিন্তু আবার কি হবে, এটা একটা ভিন্ন দিকে যাবে। সারা বিশ্ব তাকিয়ে আছে যে আওয়ামী সরকার বারবার বলতো এই দেশে জঙ্গি গোষ্ঠীর আধিপত্য আছে, এখানে জঙ্গিরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে, সরকার পতনের পর বিভিন্ন দৃশ্যপটে এই বক্তব্যগুলোর একটা ন্যারেটিভ তো তৈরি হচ্ছে। সো আপনাদের উচিত, যারা জামাতের নেতাকর্মীরা আছেন, আক্রমণাত্মক ভঙ্গিতে আপনি এটাকে কাউন্টার করার সুযোগ নাই, আপনি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে কথা বলতে হবে। কারণ মিজানুর রহমান আজহারি তিনি জামাতেরই প্রোডাক্ট, এটা আমরা বুঝি, এটা এখন আর বাংলাদেশের কারোর অজানা নেই, কিন্তু ওনাকে ভালোবাসার কিছু কারণের মধ্যে কোরআন। তো বাউল শিল্পীদেরকে বলি, আপনাদের শিল্পীদের সাথে আমাদের ঝামেলা নাই, কিন্তু আপনারা যদি কোনো গানের মধ্যে, কোনো পালার মধ্যে গিয়া আল্লাহ রাসূল অথবা দেব দেবী নিয়ে, যাদের যে ধর্ম তো ধর্মই, কোন রকম কটূক্তি করেন, আপনাদের বিরুদ্ধে আমাদের এই অনলাইন প্রতিবাদ এটা জারি থাকবে, এটা মাথায় রেখে। আপনাদের সাথে সমস্যা নেই, বাউল গান বন্ধের পক্ষে আমিও না, এই দেশে সংস্কৃতি আছে, কালচার আছে, সো আমরা এগুলোর পক্ষে। কিন্তু আপনাকে পক্ষে দেওয়ার কারণে আপনি গিয়া উল্টাপাল্টা কথা বলবেন, রাজনৈতিক ভাবে এখন আজারি হুজুরকে বলবেন যে আল্লাহ নিয়ে কটূক্তি করছে, কি কটূক্তি করছে আপনি মুখে আনতে পারেন না, এরকম অভিযোগ করার আগেও, বক্তব্য দেওয়ার আগে একটু সাবধানে দিবেন, কারণ হয়তো পরবর্তী যে বিএনপি নেতা তারেক রহমানের বস জনাব ফজলুর রহমানের আসনে জামাত জিতবে, এটা একটা সুখবর। এবং বিএনপির একাংশ নিজেরাই জামাতকে জিতিয়ে দিবে, এটা ফজলুর রহমানের আসনেই শুধু নয়, দেশব্যাপী। কারণ তারেক রহমানের যে বস এই ফজলুর রহমান, তিনি যেভাবে নিজেকে জনগণের সামনে প্রেজেন্ট করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, বিএনপিকে পরাজিত করার জন্য আত্মঘাতী গোল হাত দিয়ে নিজের কোর্টে নিজে গোল দেওয়ার জন্য আপাতত আমি দুইজন লোককে দেখছি। এই দুইজন লোক যদি বিএনপির সাথে লেগে থাকে, তাহলে জামাতের চেষ্টা তেমন কিছু দরকার নাই, তারা নিজেরাই আত্মঘাতী গোল দিয়ে জামাতকে জিতিয়ে দেবে। একজন হচ্ছে এই ফজু পাগলা। ফজু পাগলা যে টাইপের ব্যক্তিত্বহীন, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর কথাবার্তা বলছে, এটা খুব সহজে জামাতকে জিতিয়ে দিবে। এবং ফজু পাগলার নিজের আসনে জামাতের ভূমিদশ বিজয় হবে এবং ফজু পাগলার জামানত বাজেয়াপ্ত হবে, লিখে রাখেন। কারণ বিএনপির লোকজনই এর প্রতি বিরক্ত, লজ্জিত। তরুণ প্রজন্ম, তরুণ ছাত্রদল নেতারা পারলে একে জুতা পিটা করে, এই অবস্থা। তারেক রহমান এই ফজু পাগলাকে বস পেয়েছেন, তারেক রহমান অনেক মনের কথা এই ফজু পাগলার মাধ্যমে বলান, এটা তারেক রহমান কি ডুবাবে। যদিও এরই মধ্যে খবর বেরিয়েছে যে রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে বিএনপির নেতৃত্ব থেকে, বিদেশে বসে এই চেষ্টা চলছে। এটা বিবিসির একটা রিপোর্টে উঠে এসেছে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সূত্র ধরে। আর একজন হচ্ছে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুসিটি হুজুর। এই বাবুসিটি হুজুরের মতো যদি কয়েকজন হুজুর বিএনপির সাথে থাকতো, তাহলে বিএনপির হমাশা। এরা যে উদ্ভট কথাবার্তা বলছে, এতে বিএনপির ভোট ম্যাসিভলি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। দেখেন, ফজু পাগলার কথা প্রথমে বলি, যে এই লোক নিয়ে যেভাবে ট্রল হয়, যেভাবে হাস মানুষ, এবং বিএনপির লোকজনই যেভাবে ট্রল করে, এই লোক এমপি হবে এই নতুন বাংলাদেশে? ইজ ইট পসিবল? অতীতে শুধু হেরেছে আর হেরেছে। এই ফজু পাগলা 4000 ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, কখনো জিততে পারেনি, 14 দল পরিবর্তন করেও জিততে পারেনি। এই লোক জিতবে, এটা আপনি চিন্তা করেন? এই যেরকম পাগল ছাগল টাইপের একজন লোককে মানুষ ভোট দিবে, কোনো রুচিশীল মানুষ বিএনপি ভোট দিবে, এটা আপনার বিশ্বাস হয়? কখনোই না। দেখেন, কিছু কথা আপনাদেরকে বলি যে কারণে বিশ্লেষণটা করছি। যেমন জামাত জিতলে আমি বিষ খাবো, আপনি চিন্তা করেন এই ধরনের একজন ইতর শ্রেণী, থার্ড ক্লাস টাইপের একজন লোক যে কথা বলে জামাত জিতলে বিষ খাবো, এই টাইপের কোন অপদার্থ স্টুপিড লোককে জনগণ ভোট দেবে? আরে ভাই, এই কথা বলার কারণেই তো আপনাকে ভোট দেবেন। আপনি বিষ খাওয়ার থ্রেট দেন, আপনাকে ভোট দেবে? আপনি তো পাগল ছাগল, আপনাকে তো পাবনা বেঁধে রাখা উচিত, অথবা কাউন্সিলিং করানো দরকার। জামাত জিতলে বিষ খাবো, এটা কোনো নেতার ভাষা? এই নাকি আবার বলে মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনা দেখেছেন, চাপিস এই বলেছে, সেই কথা হলো কিচ্ছু নেই, চাকার উপর চলে, যেটা পিনাকি হাতে কলমে ধরিয়ে দিয়েছে যে কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা ফজু পাগলা, মুক্তিযোদ্ধা ভুয়া যেহেতু, এই কারণে। তো অমুক দল জিতলে বিষ খাবো, এই কথা বলা কোন নেতাকে জনগণ ভুলেও ভোট দিবে না, বিএনপিও ভোট দিবে না, যে এমনি এমনি বিষ খাবে। এরপরে এখন আবার বলেছে যে জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন, এটা কোনো কথা? মানে কি, তিনি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। যে নেতা বারবার জনগণের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দেন, তাকে জনগণ কেন ভোট দিবে? তার যোগ্যতাটা নাথিং। তো এই হচ্ছে ফজলুর রহমানের অবস্থা। সে আত্মহত্যার হুমকি দিয়ে নির্বাচনের প্রচারণা চালায়। আপনি শুধু এই গ্রাউন্ড, অন্য হাসিনার রায় মানি না, ট্রাইব্যুনাল বাতিল করব, কিংবা আরো যেসব কথা, যে জুলাইয়ের বিরুদ্ধে যে কথা, জুলাই কালো শক্তি, অমুক তমুক, সরাসরি ভারতের দালালি, এগুলো বাদ দিলাম। আপনি শুধু এই আত্মহত্যার হুমকিটা বিবেচনা নেন। আত্মহত্যার হুমকি দিয়ে যে ভোট চায়, এই ধরনের পাগল ছাগলকে কেউ ভোট দেয়? আবার বলে যে আমাকে যারা ফজু পাগলা বলে তাদের খবর আছে, বাল ছেড়বে। ওরা তো জুতা দিয়ে পিটাইতে চায় ছাত্র দলের লোকজন। মানে স্টুপিড না হলে কেউ বলো, আসলেও কি কিছু করতে পারবে এই ফজু পাগলা? কিচ্ছু করতে পারবে যারা তাকে পাগলা বলে? মজার বিষয়, এই ফজু পাগলা, মানে যারা তাকে ফজু পাগলা বলে,
তাদেরকে থ্রেড দেয়, ওইটা আবার গণমাধ্যমে লেখে, সব হারিয়ে একটা মানুষ সবাই কমেন্ট করে ফজু পাগলা, তুই পাগলা, তোর বাপ পাগলা, তোর 14 গোষ্ঠী পাগলা, তুই কি করবি? কর, কিচ্ছু করতে পারবে? ছাত্র দলের লোকজনকে ফজু পাগলা বলছে, স্পষ্টভাবে ছাত্র দলের লোকজন বলেছিল ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। একে আমরা ওন করি না? তারেক রহমান একে একদম বসে আছে, চিন্তা করছে বসে আছে। এই ফজু পাগলার যে আচার আচরণ, এই আচার আচরণের কারণে তার আসলে ধানের শীষ ডুববে। মানে বিষয়টা হচ্ছে যে নৌকায় ধান উঠিয়েছেন ফজু পাগলা, কিন্তু সমস্যা হচ্ছে যে সেই নৌকা হচ্ছে ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, আর ছোট নৌকার মাঝখানে পাগল উঠে নাচানাচি শুরু করেছে, যে পাগলের নাচানাচিতে নৌকা সহ ধান ডুবে যাবে। ফজু পাগলার বৈশিষ্ট্য এখন ওই রকমের, তিনি নৌকা ডুবাচ্ছেন, ধানও ডুবাচ্ছেন। আর এই ফজু পাগলাদের কারণে দেশব্যাপী বিএনপি জয় বাংলা হবে, বিএনপি ধরা খাবে, এটা আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন। তো তারেক রহমান ফজু পাগলাকে নিয়ে আবার কি সিদ্ধান্ত নেবেন? তারেক রহমান নিজেই তো রাজনীতি মাইনাস হয়ে যাচ্ছে, দেশে আসতে পারছেন না, তার নিজেরই তো রাজনীতি নাই। তারেক রহমান কি বাংলাদেশে ভোটার, বাংলাদেশের নাগরিক? তার এনআইডি কার্ড দেখাক, পারলে তার নাম্বার কত বলুক, আপলোড দিক, পারবেন না। তার পাসপোর্ট আছে? তো যে লোক বাংলাদেশে ভোটার না, এমনকি যদি আদালতে কেউ চ্যালেঞ্জ করে, রিট করে যে তারেক রহমানকে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অবৈধ ঘোষণা করা হবে না, জানতেছে রুল, এটা অসম্ভব নয়। এই আবেদন করে রিট করবে, দেখবেন যেটা হয়ে যেতে পারে। কারণ যার বাংলাদেশের এনআইডি কার্ড নাই, কথিত আছে বা আমরা ধারণা করছি যে হাসিনা জোর করে তারেক রহমানকে ধরে আনতে চেয়েছিলেন একবার লন্ডন থেকে, অনেক চেষ্টা করেছিলেন, এমন আনতে পারলে তো ফাঁসি দিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই ভয়ে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো কোর্ট তাকে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান, ভারপ্রাপ্ত প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করতে পারে, যে না, তিনি দায়িত্ব নিতে পারবেন না। সেই গোলাম আজমের নাগরিকত্ব মামলার সময় জামাত ইসলামী যেভাবে আইসিসি করেছিল, যে অন্য একজনকে ভারপ্রাপ্ত আমির করতে হয়েছিল, গোলাম আজম আমিরে জামাতের দায়িত্ব নিতে পারেননি, তারেক রহমান ওই গোলাম আজমের পরিণতিতে করতে পারেন। তো সেখানে ফজু পাগলাকে নিয়ে আর কি করবেন? তারেক রহমান নিজেই তো বাঁচতে পারছেন না। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামাতকে ভোট দিবেন না, তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার লাশ পাবেন। তো এরকম কোন ব্যক্তিত্বহীন আত্মহত্যার হুমকিদাতা নেতাকে জনগণ ভোট দিতে পারে না। বাংলাদেশের জনগণ পাগল না, ফজলু পাগলা একটা পাগলা, কিন্তু বাংলাদেশের জনগণ পাগল না। জামাত খুব সহজেই জিতে যাবে। জামাতের প্রার্থী যিনি আছেন তার সাথে একবার কথা হয়েছিল আমার, সম্ভবত আমি কিশোরগঞ্জ 4 সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই, ছবি তুলেছিলেন আমার সাথে। ভাইকে বলতে চাই যে আপনি খুব সহজে জিতে যাবেন, জাস্ট একটু ধৈর্যের সাথে কাজ করেন, গালাগালি করে এগুলো করতে দেন, এগুলো থামানোর চেষ্টা করবেন না, তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাকে ভয় দেখাবেন না। এবং বিএনপি যেন ফজলুর রহমানের মনোনয়নটা থাকে শেষ পর্যন্ত, জামাত এই বিষয়ে সাপোর্ট দিয়ে যান, জামাত খুব সহজে জিতে যাবে। হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। বিভিন্ন সূত্র থেকে ঠিক খবর এসেছে। দর্শক, আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই, যেহেতু আমি চিকিৎসক না। শুধু এইটুকু বলতে পারি যে বেগম খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেটাকে বলে। দেশবাসীর কাছে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে দোয়া চেয়েছে, মিলাদ হয়েছে, দোয়ার অনুষ্ঠান হয়েছে। আমি একটু কষ্ট পেয়েছি যে দেখলাম যে আজকের খবরেও বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাশীরা মশাল মিছিল করছেন, নানা রকম কর্মসূচি করছেন। দেখেন কি খবর অপেক্ষা করছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা কিন্তু কেউ জানি না। যারা ক্ষোভ বিক্ষোভ করছেন তারাও হয়তো জানেন না, অথবা তারা এতটা বেশি উন্মাদের মতো আচরণ করছে যে যেই দল করেন তারা, সেই দলের প্রধান যিনি কতটা বছর এই দলকে আগলে রেখেছেন, দলের নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন, এবং তারেক রহমান বলেছে যে আমি আমার মাকে নিয়ে যেতে পারতাম লন্ডনে, কিন্তু তিনি যেতে চাননি, তিনি আপনাদের জন্য দেশে থেকে গেছেন। সেই আপনারা যদি এখন ঐক্যের বদলে বিভেদ তৈরি করেন, এর চেয়ে দুঃখের আর কিছু হয় না। আজকে সত্যি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাত যত গভীর হচ্ছে, জানি না কালকে সকালবেলায় বা ভোরবেলায় কোন সংবাদটা পাবো, আমরা কেউ জানি না। হায়াত মউত সবই আল্লাহর হাতে। সুস্থ মানুষও অনেক সময় মারা যায়, আর তিনি তো অসুস্থ, এবং এবারের ক্রিটিক্যাল অবস্থায় তিনি ভর্তি হয়েছেন। কিছুটা ভালো হয়েছিলেন, কিন্তু আবার গত 2 দিন থেকে ওনার অবস্থা ভালো না। ওনার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দিন রাত, আর আপনারা মনোনয়নের জন্য রাস্তাঘাটে মিছিল করছেন। কি নির্মম পরিহাস! যেই দলের আপনারা এমপি হতে চান, সেই দলের প্রধান এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সত্যি বলতে কষ্ট হয়, দুঃখ হয়। আমাদের মধ্যে মিনিমাম কোনো হয়তো মানবিকতা নেই। একবারও চিন্তা করি না যে
দলের প্রধান, যাকে ঘিরে এই বিএনপি বলা হয় যে খালেদা জিয়ার জন্য দলটা টিকে আছে, তিনি যে কত জনপ্রিয় সাম্প্রতিক সময়ে বোঝা গেছে। জামাত তার জন্য দোয়া করেছে, জাতীয় পার্টি দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, প্রতিটা রাজনৈতিক দল করেছে, প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে দোয়া করেছেন। এত রাতের বেলায়ও স্বাস্থ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রেখেছেন। কেন? বুঝতে পারছেন কি খবর অপেক্ষা করছে, কি হতে পারে? আর আপনারা মনোনয়নের জন্য আপনারা আন্দোলন করছেন, কেউ তার প্রাথমিক মনোনয়নটা টিকে রাখার জন্য সংগ্রাম করছে, আর অন্যরা আন্দোলন করছে সেই মনোনয়ন পাওয়ার জন্য। ঠিক আছে, এটা আপনাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটাই হওয়া উচিত। কিন্তু সময়টা দেখবেন না। আজকে সারা দিনের খবর কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে খারাপ খবরই কিন্তু আসছে। যারা জানে তারা কিন্তু এভার কেয়ার হসপিটালে যোগাযোগ রাখছে, সরাসরি গেছে। আপনারা দূরে যারা আছেন তারা অন্তত খোঁজখবরটা রাখেন, দোয়া করেন, সারাদিন কোরআন পাঠ করেন। কিন্তু কি দেখছি, কি খবর দেখছি, কি ছবি দেখছি, কষ্ট লাগছে। সেজন্য এত রাতে আপনাদের সামনে আসলাম, যে টেলিভিশনটা খোলা রেখেছি। জানি না যে কি খবর হঠাৎ করে ব্রেকিং খবর হিসেবে আসবে। হয়তো কেউ আমাকে একটা দুঃসংবাদ জানাতে জানাতে হয়তো টেলিভিশনে চলে আসবে, সেই জন্য চোখটা টেলিভিশনের পর্দা থেকে সরাতে পারছি না। প্লিজ একটু, যে দল করেন, আমি তো আর বিএনপি করি না, আপনারা যেহেতু বিএনপি করেন, দলকে ভালোবাসেন, দলের শীর্ষ নেত্রী যিনি আপনাদেরকে আগলে রেখেছেন, দলকে আঁকড়ে রেখেছেন, যিনি জীবনের ভয় করেননি, মনে করেছেন যে জন্ম আমার এখানে, মৃত্যু আমার এখানে, এই যে দেশপ্রেম, তো তার মূল্য আপনারা দেবেন না? প্লিজ আমি অনুরোধ করছি, এখন থেকে আপনারা অন্তত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে খবরাখবরের দিকে মনোযোগ দিয়ে সকল ধরনের কর্মসূচি বন্ধ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক ওনার অবস্থা সংকটাপন্ন, যতটুকু জানলাম। ওনার সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি উনি যেন আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেন এবং হায়াত দান করেন আরো বেশি। বাংলাদেশের মানুষের জন্য ওনার অবস্থান, গণতন্ত্রের জন্য অ্যাটলিস্ট আরো কিছুদিন বিএনপির জন্য ওনার উপস্থিতি খুবই প্রয়োজন, আমরা যা দেখতে পাচ্ছি, নিশ্চিত করে বলতে পারি। ওনার সুস্থতা কামনা করতেছি এবং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরা জানি, কারণ ওনাকে দলমত নির্বিশেষে সবাই পছন্দ করেন। বর্তমানে যারা আছেন, ফেসিস বিরোধীর বাহিরে যারা আছেন, তাদের কথা বলছি আমি। সো ওয়েলকাম টু দিস লাইভ, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন এবং আমি আজকে এই লাইভের মাধ্যমে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভেরি সংকটাপন্ন মুহূর্ত। আপনি এই মুহূর্তে অনতি বিলম্বে আপনি দেশে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষ মনে করে, বিএনপির যারা আছেন তারাও মনে করেন, ইউ শুড নট বি ডিলেইড, ইউ শুড গো রাইট নাও। কারণ এটা একটা মারাত্মক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। ভবিষ্যতে এটাকে ইম্প্যাক্ট করতে পারে যদি বেগম খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায়। আচ্ছা, শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকের এই লাইভে, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রথমেই বলি যে এই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা হলো যে আমরা বাংলাদেশিরা বিদেশে দিনচে দিন বিদেশের বাংলাদেশের কুকীর্তি, জঘন্যতম কাজ আমরা বিদেশে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পড়াশোনা, কাজকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মারাত্মক বিপদে ফেলছি এবং আমরা আমাদের কপালে কুড়াল মারার ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলছি অনেক দেশে। ভবিষ্যতে যদি বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা, ওয়ার্ক পারমিট হারাম হয়ে যায়, আপনারা অন্য কোনো দেশকে কখনোই আপনারা ব্লেম করবেন না, এটা আমার অনুরোধ আজকে আমি বলে গেলাম। আজকে শুধু সৌদি আরবের ঘটনাতে আসছি, সৌদি আরব এবং আরব আমিরাতের কিছু ঘটনা, এটার বাইরে আরো কিছু ঘটনা আছে। এবং এই যে রাজনীতি যেগুলো আমাদের দেশের এই মুহূর্তে, বাংলাদেশের রাজনীতি বিদেশে যেভাবে চলছে, এটার একটা মারাত্মক প্রভাব ভবিষ্যতে আসতে পারে ইউরোপ, আমেরিকা থেকে। এটার জন্য অপেক্ষা করতে থাকুন আপনারা। এবং বিশেষ করে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নতুন একটি ধারা প্রবর্তন করেছেন, সেটা হচ্ছে যে ইউএস ট্রাঙ্কুইলিটি ল, অর্থাৎ দেশের ভিতরে, ট্রাঙ্কুইলিটি তো বুঝেন আপনারা, দেশের ভিতরে যারা নুইসেন্স তৈরি করেন, বিদেশি যারা এসে বিভিন্নভাবে বিদেশি জিনিস নিয়ে, তারা এই আওতার আইনে পড়বেন। এতে নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের এই যে রাজনীতি আমরা বিদেশে করে থাকি সবাই মিলে, রাস্তাঘাটে ঝগড়া, মারামারি, ফাইট কন্টিনিউ আমরা করে যাচ্ছি, আমেরিকাতে একটা মারাত্মক প্রভাব আসতে পারে বলে আমি ধারণা করতেছি এবং আমি মনে করি, সেটা আমার অ্যাসেসমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং বি প্রিপেয়ার ফর দ্যাট। এটা আসতেছে এবং এটাকে ডিনেচারালাইজ বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো অপরাধ হিসেবে গণ্য করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তারা এগুচ্ছেন। এখনো পাশ নাই বা দিস ইজ হোয়াট দে, যদিও নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে এই আইন কখনোই বর্তমানে কার্যকর নয় বা এই ধরনের কোনো বিষয় নাই এখানে, যে কয়েকটা বিষয় আছে এর মধ্যে এটা নাই। তো এটা কিভাবে প্রসেস করবেন আমরা জানি না, তবে এই কথাটা আজকে নতুন উনি প্রপোজ করেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এখন বলে রাখি, সৌদি আরবে 20 জন বাংলাদেশি, 10 থেকে 20 জন, কেউ বলছে 20 জন, কেউ বলছে 10 জন বাংলাদেশের মৃত্যুদণ্ডের নাকি আদেশ হয়েছে। কেন?
এরা বিভিন্ন সৌদি আরবে অনেকদিন থেকেই শুনছিলাম অপহরণ বাণিজ্যের সাথে, অপহরণের সাথে জড়িত। এরা রাস্তাঘাট থেকে প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যায়, পরে টাকা দিয়ে ছেড়ে দেয়। আপনি কল্পনা করতে পারছেন কান্ট্রি লাইক সৌদি আরব, যেখানে ইসলামিক আইন চলে, সেই দেশে অপহরণের সাথে জড়িত এরা, এবং দীর্ঘদিন থেকে প্রবাসীদের ভিতরে নানান ধরনের অপরাধে যুক্ত আছিলেন এরা বিভিন্নভাবে। এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং এরা আপনার এদেরকে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামীতে যে কোনো সময়। এটাই এখন আজকে বাজারে এবং সব জায়গাতে আছে। মানে আমি নিশ্চিত হতে পারি নাই, মানে বাংলাদেশ এমবেসি থেকে এটা আমি যেহেতু ফোন দেওয়ার সময় পাইনি, আমি চেষ্টা করবো এখান থেকে নিশ্চিত হওয়ার। এবং এখানে বলে রাখি আমি আপনাদেরকে, এই ঘটনাটা অনেক দিন থেকেই শুনছিলাম যে এরা অপহরণের দায় বিভিন্ন এরিয়ার মানুষ, এরা বেশিরভাগই যারা আছেন এখানে তারা নাকি কুমিল্লা এবং বিবাড়িয়ার মানুষ আছেন তারা। আপনারা এই যে এই জঘন্যতম কাজে জড়িত হওয়ার আগে একবার আপনারা কল্পনা করতে পারেন নাই এটা বাংলাদেশ নয়। এটা অনেকেই মনে করেন শেখ হাসিনার মানে পৃথিবী, এটা শেখ হাসিনার পৃথিবী নয়। এটাতে যা ইচ্ছা তাই করা যায় না। এর প্রতিফলন যখন এটাকে গুরুত্ব দেওয়া হবে আপনাদের অপরাধগুলোকে, আপনারা এটার কনসিকুয়েন্স ফিল করবেন, শুধু নিজেরা নয় আপনাদের পরিবার এবং সারা বাংলাদেশীদের জন্য এটা আপনি ফিল করাবেন। এটা আমি সরকারকে অনুরোধ করবো অনতি বিলম্বে এই বিষয়টা অ্যাড্রেস করে, যে এটা বাংলাদেশের ইস্যু নয়, পার্টিকুলার কিছু গ্রুপ অফ বাংলাদেশি তাদের ইস্যু, এবং এটা অ্যাড্রেস করে যেন এম্বাসি বা হাই কমিশন যেখানে আছে মালয়েশিয়া বলেন এখানে বলেন খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করেন, এবং এই বিষয়ে যেন আপনারা প্রবাসীরা সচেতন হবেন এবং এদেরকে দড়িয়ে দিবেন যেখানে আছে। কারণ আইন এখানে মানে মারাত্মক। এই দেশে গিয়ে এই জঘন্যতম অপরাধ করার একটিবার তাদের মনে হলো না এটা বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এখানে অপরাধ করে পার পাওয়া যায় না। আমরা মনে করি এটা মানে কেন শেখ হাসিনা বাংলাদেশ বললাম, যে এটা এমন নৈরাজ্য ছিল বাংলাদেশে যে আপনি যদি শেখ হাসিনার মানুষ থাকেন আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন। তারও কি এইটাই মনে করেছেন কিনা? আর না হলে এই জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হওয়ার আগে একটিবার তার চিন্তা করা উচিত ছিল এটার কনসিকুয়েন্স কোন জায়গায় পর্যন্ত যেতে পারে। এবং আমি আপনাদেরকে বলি, যেভাবে বিদেশে বর্তমানে বাংলাদেশের রাজনীতি, পার্টিকুলারলি এই মুহূর্তে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা যা শুরু করেছেন ইউরোপ আমেরিকাতে, নির্দ্বিধায় করে বলতে পারি এরা বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই। আমেরিকাতেও এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমি আপনাদেরকে বলে রাখি আজকে। এবং বিভিন্ন বিষয়ে এই রাজনীতি, এই মারামারি, বিদেশের এই যে নুইসেন্স এবং বিভিন্ন লতে এটা পড়বে, এবং তারা এটাকে মানে যখন তারা গুরুত্ব দিবেন, অলরেডি আমেরিকাতে তারা গুরুত্ব দেওয়া শুরু করেছেন, দুদিন পরে রাস্তাঘাটে মারামারি, একে অপরকে মারামারি, মানে আমেরিকান বিষয় না আসারা বিদেশে এটাকে ট্রান্স আটলান্টিক এই জিনিসটাকে ইম্পোর্টিং ইনটু দি ইউনাইটেড স্টেটস এন্ড ক্রিয়েটিং নয়েজ এন্ড প্রবলেমস এন্ড ট্রাবল ফর দি আমেরিকান পিপল, অনেস্টলি স্পিকিং দোজ লিভিং ইন দি ইউনাইটেড স্টেটস। সো এটা তারা ভালো চোখে দেখবেন না বলে আমি নিশ্চিত করে আমি মনে করি, এবং এটা করা উচিত এবং এটা ঘটতে যাচ্ছে নিশ্চিত করে বলতে পারি। আর মধ্যপ্রাচ্যের এই বিষয়টা এখন আপনি দেখেন, আমি তো শুনে অবাক হলাম, তারা অপহরণ করে সৌদি আরবের মতো দেশে। কেন বিলিভ ইট, মানে এরা কতটা বেপরুয়া, এই মানুষগুলো কারা এরা আমরা জানতে চাই। আপনারা যারা মধ্যপ্রাচ্যের এখানে আছেন, সৌদি আরবের আছেন, আরব আমিরাতে বসবাস করেন, আপনারা আমাদেরকে একটু বলবেন মানে এরা কারা। আমি তো প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, প্রবাসীদেরকে নিয়ে আমি অনেক কথা বলেছি, এবং আমার কথাগুলাই তো প্রবাসীদের মানে সমস্যার কথা, মানে যেগুলো এখন সব জায়গাতে শুনছি, সমস্যার সমাধান হয় না অনেকগুলো, বাট এইগুলাই তো আমরা আমি 8 বছর আগে শুরু করেছিলাম এই যে প্রবাসীদের বিষয়গুলো, পার্টিকুলারলি মানে 1 লক্ষ টাকার ভিসা কিভাবে 8 লক্ষ টাকা হয়, মানে বিদেশে বাংলাদেশের হাই কমিশন এবং এম্বাসিগুলো সার্ভিসের ক্ষেত্রে, মানে এগুলো তো সবই আমার বক্তব্য, এগুলো আমি 8 বছর ধরে দিয়ে আসছি এই অনলাইনে এই কথাগুলো আজকে। এবং এরা কতটা বিপজ্জনক এবং বেপরোয়া, লেডিস এন্ড জেন্টলম্যান, যে এরা আপনার সেখানে গিয়ে অপহরণের মতো কাজ তারা করে, এবং প্রবাসীদেরকে, এবং এটা যে মারাত্মক ইম্প্যাক্ট আসবে। আমি প্রবাসী যারা সাধারণ মানুষ আছেন যারা, আমি মনে করি, এবং বাংলাদেশের হাই কমিশন আমি যদি বলি মানে এম্বাসি যেখানে আছে রিয়াদ বা জেডাতে বা দাম্মামে কনসুলেট আছে, আমি মনে করি আপনারা একটা লাইন চালু করবেন, একটা বিশেষ লাইন, যে লাইনে প্রবাসীরা ব্যক্তি বিশেষের সম্বন্ধে আপনার মানে কল দিবে, জানাবে যে এই অপরাধে সে যুক্ত, তার আইডেন্টিটি বা তার পরিচয়টা গোপন রেখে আপনারা সৌদি সরকারের সাথে ডিল করবেন, বা আরব আমিরাত সরকারের সাথে বা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আপনারা ডিল করবেন। আমরা এই কাজটা চাই বাংলাদেশ সরকার যেন এটা করে থাকে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অ্যাবসলিউটলি এটা কল্পনা করতে পারেন এরা কতটা বেপরোয়া। সৌদি আরবের মতো দেশে গিয়ে তারা অপহরণের সাথে মানে জড়িত। ক্যান ইউ বিলিভ ইট? এটা তো আনবিলিভেবল ঘটনা, এটা তো মানে চিন্তার বাহিরে। এরা কোনো বই নাই, এরা কি মনে করে এটা বাংলাদেশ? এটা দিস ইজ আনবিলিভেবল লিডস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এটা আমরা চাই আমরা এই বিষয়টা। এবং এয়ারপোর্টের যেহেতু প্রবাসী নিয়ে শুরু করতে আমি শেষ করে দিই, এয়ারপোর্ট ব্যবস্থাপনা, যে সৌদি আরব থেকে যে 10 জন না 15 জনের লাগেজ চুরি হয়েছে, যেটা নিয়ে বর্তমানে শোরগোল। এটা একটা রিপোর্ট শুনলাম যে এদের লাগেজটা নাকি সৌদি গভর্নমেন্ট বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করেছে, এবং তাদের লাগেজটা নাকি তারা সেখানে মালামাল সরিয়েছে, তারা নাকি মনে করেছে এটা তারা নিতে পারবে না, নিতে পারবে না, যারা আউটপাসের মাধ্যমে এসেছেন। আমি সত্যমিথ্যা আমি এটাকে ক্লারিফাই করতেছি না তাদের প্রবলেম। তবে এরা যদি না ঘটনা ঘটে থাকে, বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ চুরি, লাগেজ কাটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি এবং আমরা জানি এগুলো। এবং আমরা থার্ড টার্মিনাল চালু হলে, থার্ড টার্মিনালে আজকে যে খবরটা হলো যে থার্ড টার্মিনাল টোটাল মানে ব্যবস্থাপনা বিদেশি লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে যাবে। অনতি বিলম্বে থার্ড টার্মিনাল চালু করার জন্য সরকারকে আমরা আহ্বান জানাই অতি তাড়াতাড়ি। যদিও শেখ হাসিনা এটা উদ্বোধন করে গেছেন, কিন্তু উদ্বোধন করলে কি হবে? এটা 25% কাজ রেখেই উদ্বোধন করে গেছেন শেখ হাসিনা, মানে উনি উদ্বোধন করেছেন এই জন্য এটা বলা বা এটা প্রতিষ্ঠা করা বা উনি এই প্রজেক্টটা করেছেন এটার জন্যই। এটা পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। পৃথিবীতে অন্য জায়গাতে আছে উদ্বোধনের সাথে সাথে ফুল সার্ভিসে চলে যায় এটা, কারণ এর আগে তারা সার্ভিস টেস্ট করে, তারা সপ্তাহ 2 সপ্তাহ মাস খানিক নিয়ে, এরপরে যখন এটা ওপেন করা হয়, আর এভাবে বাংলাদেশের মতো কেউ ওপেন করেও না, যে কোন মানুষ এখানে মেয়র মানে এই অফিসার সেই অফিসার ইচ্ছা সে উদ্বোধন করে মানে চলে যায়। এটাকে করতে বড় প্রজেক্ট হলে গভর্নমেন্টের আসে, আর না হলে এইটা এভাবে না, বাংলাদেশে উদ্বোধন করতে হয়। উদ্বোধন করতে গিয়ে ওখানে শত কোটি টাকা কোটি কোটি টাকা তারা খরচ করে। এটা আজগবি কারবার, বাংলাদেশের পৃথিবীতে কোথাও আপনি এগুলো পাবেন না বাংলাদেশের মতো। এখানে বলে রাখি আমি আপনাদেরকে আজকে
যে এইটা চালু হলেই আমরা মনে করি লাগেজ কাটা এবং লাগেজ চোরদের দৌরাত্ম্য কমে যাবে এবং সত্যিকার অর্থে পরিবর্তন আসবে। আমি সরকারকে আবারও আবেদন জানাচ্ছি, পোর্ট থেকে শুরু করে গতকালকে আমি লাইভ দেখিয়েছি আপনাদেরকে, পোর্ট দিয়ে যাবেন, সাথে আরো কোনো টার্মিনাল আছে সেটাও দিয়ে যাবেন, বাংলাদেশ বিমানবন্দর ফুলি দিয়ে যাবেন, বিমানে আপনার বিদেশি ম্যানেজমেন্ট হায়ার করে দিয়ে যাবেন, বিশেষ করে ডিসিশন মেকিং এর সিইও এবং কয়েকটা পোস্ট আছে এবং মানে মার্কেটিং এর, এই দুইটাতে তখন এই যে বিমানের টিকিট নিয়ে দেয় দৌরাত্ম্য বা দুর্নীতি যেটা লুটপাট বর্তমানে হচ্ছে এটা কমবে। ডক্টর ইউনূস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে, এরকম যদি হয় সত্যি, এবং আমরা বিশ্বাস করি এটাই হবে, ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার। এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। নতুন এ কারণে উচ্চারণ একটু সুবিধা হয়, জাতীয় নির্বাচন আগে উচ্চারণযোগ্য হয়ে যাবে। যেমন আওয়ামী লীগ সরকার, এটা কেমন যেন একদম প্রতিষ্ঠিত, কারণ যুগ যুগ ধরে এরকম চলছিল। বিএনপি সরকার, কিন্তু জামাত সরকার এটা নতুন, এটা প্রতিষ্ঠিত হচ্ছে জামাত ইসলামী সরকার। তবে জামাতে ইসলামী এটা বলবেন না, কিংবা এটা বলার প্রয়োজন নেই। এবং এর মধ্যে জামাতের মূল রাজনীতি ঠিক আছে, কিন্তু রাষ্ট্র হিসেবে যখন জামাত সরকার গঠন করবে তখন জামাত সরকার বলাটাই বেশি ইনক্লুসিভ ক্যারেক্টার প্রমাণ। তো জামাত সরকার, তো ডক্টর ইউনূস সরকারের পর, মানে অন্তর্বর্তীকালীন সরকারের পর জামাত সরকার যদি আসে, তাহলে অনেক সন্দেহ সংশয়, অনেক সমস্যার পুরো সমাধান হয়ে যাবে, পুরো পরিস্থিতি, এবং সবাই নিরাপদ থাকবে। আমি মূলত আলোচনা করছি সেফ এক্সিট প্রশ্ন নিয়ে। বাংলাদেশ এখন সেফ এক্সিট অথবা পরবর্তী সেফ গন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে রাজনীতি অনেক হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা। এভাবে এনসিপি তৃতীয় ধারা জোট করতে চায়, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের অনুসারীরা ঠেকিয়ে দেয়, আরো এনসিপি রাজনীতি ঠেকিয়ে দেয়। এখন ওদিকে চারদিকে বিভিন্ন গুজব এবং বিভিন্ন গুঞ্জন যে মাহফুজ বিএনপিতে যোগ দিবে না জামাতে, আসিফ জামাতে যোগ দিবে না বিএনপিতে না গণ অধিকার পরিষদে, তারা না আলোচনা। অবশ্য জামাতে যোগ দেওয়ার কথা তারা বলছে, এটা আমরা আহ্বান জানাচ্ছি তাদের ভালোর জন্য। বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, বিএনপি, এই তিন দলের যোগদান নিয়ে দুই উপদেষ্টার ব্যাপক আলোচনা, এবং তারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস যে কোন দলে যোগ দিবে। এই জায়গায় আরো সরকারের অনেক উপদেষ্টা বা সরকারের ঘনিষ্ঠ অনেকে, তারাও তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এই যে আসিফ, মাহফুজ এবং আরো অনেকে, যে এই সরকারের সমাপ্তি হলে তখন আমাদের কি হবে, আমরা বাঁচবো কিভাবে, আমাদেরকে কে বাঁচাবে, আমরা কি বিদেশ যেয়ে থাকবো, বাংলাদেশ আসবে, আমাদের অবস্থা কি সে 111 সরকারের মতো হবে নাকি? সে ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু জীবনে আর বাংলাদেশে আসতে পারছেন, এবং আমেরিকা আছেন, ওখানেও কোনো পাবলিক প্রোগ্রামে কোথাও যেতে পারেন না, নিঃসঙ্গ এক জীবন যাপন করছেন, ভয়ানক কারাগারের চাইতেও বড় কারাগার। এভাবে জীবন চলে না, ওরকম অবস্থা হবে নাকি? এটা নিয়ে নানান চিন্তায় আছে। কারণ এই চিন্তাটা কেন ঢুকেছে, বিএনপি ভয় ঢুকিয়ে দিয়েছে। মানে বিএনপি এখন ইউনূসকে বা ইউনূস সরকারের সাথে ডিল করছে এইভাবে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে। ইউনূস সরকার আমাদেরকে কারচুপি করে ক্ষমতা এনে দাও, যদি না দাও তাহলে টুডে আর টুমোরো যদি আমরা আসতে পারি, তোমাদের খবর আছে, তোমাদেরকে তোমাদের যে সরকার, এটাকে আমরা বৈধতা দিব না। তখন অবৈধ ক্ষমতা দখলের অভিযোগ তোমাদের সবার ফাঁসি হবে। সেফ একদিন বিদেশে যাবো, তাও দেবে না। বিএনপির পক্ষ থেকে এরকম ব্ল্যাকমেলিং চেষ্টা চলছে। এভাবে বিএনপি ক্ষমতা আসতে চাচ্ছে যে ইউনূস নিজেই যেন কারচুপি করে ক্ষমতা এনে দেয় 111 মতো। যদি মজার বিষয় হচ্ছে, যদি এই কাজ করে তাহলে আরো বিপদে পড়বে। এটা করতে পারবে না, বাংলাদেশের মানুষ সরাসরি পিটাবে। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন তো বিদেশে যেতে পেরেছিলেন, কিন্তু এবার যদি এরকম কিছু করে তাহলে সরাসরি রাস্তায় ধরে মানুষ পিটাবেন, কোনো দেশে যেতে পারবে না। ওই যে নেপালে বিভিন্ন জায়গায় দেখেছেন না কিভাবে মন্ত্রীদেরকে পানির মধ্যে চুবাইছে, অবস্থা হবে এটা। তো এই জায়গায় সেফ ডেস্টিনেশন অথবা সেফ এক্সিট নিয়ে এই সরকারের লোকজন অনেকে চিন্তিত। এই জন্য দিক বিদিক ছুটছে। যেমন আসিফ এবং মাহফুজ, তারা বেশি চিন্তিত যে বিএনপির কাছে যাই তাহলে মনে হয় বাঁচতে পারবো না, জামাতে যাই না এনসিপিতেই যাই, মানে কি করবে বুঝতে পারছে না, তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এইটারই সমাধান হচ্ছে আসলে এই সরকার উপদেষ্টারা হোক, বিপ্লবীরা হোক, বা অন্যান্য বিপ্লবের নেতারা হোক, আব্দুল কাদের অথবা নাহিদ ইসলাম, হুয়েভার হিয়ার সি। জামাত ইসলামী ক্ষমতা আসলে কারো কোনো চিন্তা নেই। জামাত ইসলামী ক্ষমতা আসলে চোখ বুঝে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ বৈধতা দিবে, এটা নিয়ে কোনো লেটও করা হবে না, এবং বিপ্লবীদের পূর্ণ সুরক্ষা দিবে। কারণ জামাত যদি এবার ক্ষমতা আসে তাহলে এই বিপ্লবের ফলেই জামাতের ক্ষমতা আসার এই রাস্তা, এটা তো স্পষ্ট। কারণ এই বিপ্লব না হলে জামাত ক্ষমতা আসাটা জামাত নিজেই প্ল্যান করেছিল ভীষণ 2048, এটা জানেন? যারা জানেন না তাদের আল্লাহর রহমত কত প্রকার কি দেখেন। জামাত প্ল্যান করেছিল যে 2048 সালের মধ্যে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব, আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে শক্তি অর্জন করব 48 সালের মধ্যে আমরা যেন ক্ষমতায় যাওয়ার যোগ্য হই। এটা ছিল জামাতের ভিশন। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে 2026 সালে এই ক্ষমতা দিয়ে দিচ্ছে। হয়তো খাস আল্লাহর রহমত, খাস রহমত, এটা জামাত চায় নাই, হয়ে যাচ্ছে, আল্লাহ দিচ্ছেন এবং যোগ্যতা তৈরি হচ্ছে। তো এই জায়গায় জামাতের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে 48 সালের জায়গায় 26 সাল এসেছে কিভাবে? আমাদের জুলাই আগস্ট বিপ্লবের ফলে বা গণঅভ্যুত্থানের ফলে। অতএব এই গণঅভ্যুত্থান নিয়ে জামাত মোটেও এদিক ওদিক করবে না, কারণ এই গণঅভ্যুত্থান নিয়ে যদি জামাত 2 নম্বরই করে তাহলে জামাতেরই ভিত্তি থাকে না। এজন্য জামাত সাথে সাথে এই গণঅভ্যুত্থান এবং সরকারকে পুরোপুরি লেজিটিমেট করে দিবে, রেটিফাই করবে, বৈধতা দিবে পার্লামেন্ট গঠন, কোনো ঝুঁকি থাকবে না।
এবং তাদেরকে ইন্ডেমনিটি দেবে, সুরক্ষা দেবে। রাষ্ট্রীয়ভাবে পুলিশ হত্যা থেকে শুরু করে আরো যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলার যে ঘটনাটা জুলাই বিপ্লব করেছিল, এগুলো সবকিছু থেকে ইন্ডেমনিটি দেওয়া হবে। জামাত ক্ষমতা আসলে দেবে, কিন্তু বিএনপি ওগুলো দিবে না। তারা ওইগুলোকে ব্যবহার করে ব্ল্যাকমেইল করবে যে এটা করো, আমাদের এখানে আসো, এটা মানো, নইলে কিন্তু দিলাম। তো এই জন্য বিপ্লবীদের জন্য, সরকারের উপদেষ্টাদের জন্য জামাত ক্ষমতা আসাটা পুরোপুরি নিরাপদ। এই যে আসিফ, মাহফুজ কিংবা সরকার আরো যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান বা সেফ এক্সিট বা সেফ ডেস্টিনেশন খুঁজছেন, আপনাদের এইসব ডেস্টিনেশন খোঁজার কোনো দরকার নাই। জামাতকে ভোট দেন, আপনি স্বাধীনভাবে আপনার মতো করে রাজনীতি করেন। যেমন আসিফ মাহমুদ বলছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচনে অংশ নেবেন। প্রথম কথা হচ্ছে এটা অনৈতিক। এতদিন সরকারে ছিলেন আর এখন নির্বাচনে অংশ নেবেন, এটা অনৈতিক। আপনি আপনার পরিবেশ গুছিয়েছেন, ঠিক আছে, তারপরও অবৈধ নয়।